শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। পরিস্থিতি মোহাম্মদ ইজাজুল হক, সহকারী শিক্ষক, কম্পিউটার, ইসলামী উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর। বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম দশম, অধ্যায় চতুর্থ। শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিগুলোর দিকে লক্ষ্য করো। পাথর ও কাঠের গায়ে দাগ কেটে ও গাছের বাকল ইত্যাদিতে হিসাব করত মানুষ। হাতের কর গুণে হিসাব করত। পর্যায়ক্রমে মানুষ দড়িতে গিট দিয়ে মাটিতে আকর দিয়েও হিসাব নিকাশ করত। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন চিন্তা ভাবনার ফলে একটা যন্ত্র আবিষ্কার করে, যে যন্ত্রটি দিয়ে হিসাব নিকাশ করা হতো। সে যন্ত্রটি দেখো তো তোমরা চিনো কিনা, তোমরা কি এর নাম বলতে পারবে? এর নাম হচ্ছে অ্যাবাকাস। খ্রিস্টপূর্ব 450 বা 500 অব্দে এই যন্ত্রটি তৈরি করা হয়। এই যন্ত্রটি গুটিগুলো উপরে এবং নিচে সরিয়ে হিসাব নিকাশ করা হতো। এরপরে পর্যায়ক্রমে ক্যালকুলেটর, কম্পিউটার এবং ল্যাপটপ আবিষ্কৃত হয় গণনাকারী যন্ত্র হিসেবে। তাহলে তোমরা কি বলতে পারবে, কম্পিউটারে একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামের সাহায্যে হিসাব নিকাশ করা যায়, স্প্রেডশিট। তাহলে আজকের পাঠের শিরোনাম হচ্ছে স্প্রেডশিট ও হিসাব নিকাশ। এই পাঠ শেষে স্প্রেডশিট কি তা বলতে পারবে, স্প্রেডশিটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে, স্প্রেডশিট ব্যবহার করে হিসাব নিকাশ করতে পারবে। স্প্রেডশিট অর্থ কি? স্প্রেড অর্থ হচ্ছে সরানো বা ছিটানো, শীট অর্থ হচ্ছে কাগজ বা পাতা। স্প্রেডশিটের আবেদনিক অর্থ হলো সরানো বড় মাপের কাগজ বা পাতা, যা দ্বারা হিসাব নিকাশ, চার্ট, গ্রাফ ও বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়, তাকে স্প্রেডশিট বলে। স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য। এই প্রোগ্রামের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হিসাব নিকাশের কাজ সহজে করা যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের জটিল কঠিন হিসাব নিকাশের কাজ এই প্রোগ্রামের সাহায্যে সহজেই করা যায়। পরীক্ষার ফলাফল তৈরি করা যায়, চিত্রের সাহায্যে তথ্য উপস্থাপন করা যায়। আমরা ক্রিকেট খেলা দেখি, খেলা চলাকালীন সময়ে অনেক ছবি দেখায়, যে ছবি দেখে আমরা সহজে বুঝতে পারি যে কার রান রেট কীরকম, কার কখন উইকেট গেছে। এই গ্রাফটা দেখে আমরা সহজে বুঝতে পারি। ওই তথ্যগুলো যদি বলে দিতে অনেক সময় লাগবে, এবার লিখে যদি প্রকাশ করা হয় অনেক সময় লাগবে। তাহলে আমরা ছবিটা দেখে মুহূর্তের মধ্যে এক পলকে সব বুঝতে পারি। তারপরে এই প্রোগ্রামের সাহায্যে বাজার প্রবণতা বিশ্লেষণ করা যায়, ভবিষ্যদ্বাণী জানা যায়। তাই একই সাথে একাধিক শীটে কাজ করা যায়। কোনো ভুল হলে ভুলটুকু শুধু সংশোধন করলেই হয়, পুরোটা আবার নতুন করে লিখতে হয় না। অর্থাৎ এই প্রোগ্রামে যদি আমরা হিসাব নিকাশ করতে করতে কোথাও ভুল করে ফেলি, কোনো তথ্য দিতে ভুল করি, শুধুমাত্র ভুলটুকু সংশোধন করে দেব, ফলাফল আপনি সংশোধিত হয়ে যাবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, স্প্রেডশিট কাকে বলে বলো তো? যে স্প্রেডশিট যা দ্বারা হিসাব নিকাশ, চার্ট, গ্রাফ ও বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়, তাকে স্প্রেডশিট বলে। তাহলে এক্সেল, স্প্রেডশিট প্রোগ্রামের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এক্সেল। তাছাড়াও ডস অপারেটিং সিস্টেমে আছে লোটাস 1, 2, 3। তাহলে আমরা এক্সেল খোলার পদ্ধতি আমরা দেখব। প্রথমত এক্সেল খোলার জন্য স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপরে অল প্রোগ্রাম, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিস এক্সেল 2007। আবার তোমাদের কম্পিউটারে 7 নাও থাকতে পারে, 7 অনেক আগের ভার্সন, 7-এর পরে 10 এসেছে, 10-এর পরে 13, 13-এর পরে 19। তা তোমাদের কম্পিউটারে যেটা থাক সেটাতে তোমরা ক্লিক করবে, যেটা যত আপগ্রেড ভার্সন তত
সেটাতে অনেক ভালো। তা যেটা থাকবে তোমরা সেটাতে ক্লিক করবে, তাহলে এই প্রোগ্রামটা চালু হবে। চালু হওয়ার পর যেটা আসবে সেটাকে বলা হয় ওয়ার্কশিট। তাহলে এই ওয়ার্কশিটগুলো সারি এবং কলামে বিন্যস্ত থাকে। তাহলে স্প্রেডশিটে অসংখ্য ঘর মিলে হয় ওয়ার্কশিট। তাহলে এই ওয়ার্কশিটে আবার দেখো সারি এবং কলামে বিন্যস্ত আছে, সারিগুলো সূচিত আছে 1 2 3 4 5 6 7 এইভাবে, আর পর্যায়ক্রমে কলাম উপর থেকে নিচে চলে আসে ঘরগুলোকে বলা হয় কলাম। এই কলামগুলো সূচিত আছে A B C D E F। স্প্রেডশিট প্রোগ্রামে কলামের সংখ্যা আছে 16,384টি, সারির সংখ্যা 10,48,576টি ও সেল আছে 17,98,69,184টি। তাহলে স্প্রেডশিট প্রোগ্রামের এই ওয়ার্কশিটে একবারে উপরে যেটা থাকে সেটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারে থাকে ফাইলের নাম এবং প্রোগ্রামের নাম। এই প্রোগ্রাম যেহেতু নতুন কেবল অবস্থায় মানে খোলা হয়েছে, এটা যেহেতু এখনো সেভ করা নেই, তাই এখানে প্রথমে লেখা আছে বুক 1 মাইক্রোসফট এক্সেল। যখন আমরা এটা যে কোনো নাম দিয়ে সেভ করব, সেভ করার পর সেই নামটা বুক 1 এর ওখানে চলে আসবে। একবারে উপরে টাইটেল বারে একবারে উপরে অর্থাৎ বাম পাশে কোণায় থাকবে, এটা বলা হয় অফিস বাটন। অফিস বাটনের অধীনে অনেকগুলো বাটন আছে, মেনু আছে, যেগুলো ফ্লেভার মেনু বার আছে। যেমন কোনো আমরা নতুন পাতা নিয়ে আসতে চাই, ফাইলটা সেভ করতে চাই, ওপেন করতে চাই, প্রিন্ট করতে চাই, সেগুলো এই অফিস বাটনের আওতায় আছে। তারপরে ডেস্কটপের একবারে উপরে অফিস বাটনের পাশে যে টুল কুইক অ্যাক্সেস টুলবার আছে, এটার কাজ হচ্ছে আমরা দ্রুত কাজ করার জন্য কিছু টুলবার ওখানে নিয়ে যাই, নিয়ে রাখি বেশির ব্যবস্থায়। যেমন বিদ্যুৎ চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যেতে পারে, বারবার আমাদের সেভ অপশনটার দরকার আছে, সেজন্য আমরা সেভ অপশনটা ওখানে নিয়ে আসি, বেশির ব্যবস্থা এখানে নিয়ে এসে রেখে দেই। এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার। তারপরে হচ্ছে যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো ট্যাব বার বা মেনু বার, এগুলো সব প্রতিটা ট্যাবের অধীনে যেগুলো আছে সেগুলোকে বলা হয় আইকন, কমান্ড, চিত্র, এগুলোকে বলা হয় টুল বারও বলা হয়, রিবনও বলা হয়। প্রতিটা ট্যাবের অধীনে এরকম আছে, এগুলো সব চিত্রভিত্তিক। অর্থাৎ আমরা সাধারণ জ্ঞান যদি থাকে কম্পিউটার চালানোর মতো, তাহলে আমরা কম্পিউটার চালাতে পারি। তাহলে এই চিত্র দেখে দেখে আমরা কাজ করতে পারি। কিন্তু কেমন এক সময় ছিল যে মুখস্থ নির্ভর, কমান্ড সব দিতে হতো, সব মুখস্থ করে করে, মুখস্থ কমান্ড দিতে ভুল হলে আবার নতুন করে সম্পূর্ণ কমান্ড দিতে হতো, ফলাফল আসতো না, কিছু তেমন বোঝা যেত না। খুব কঠিন অবস্থা ছিল সে সময় কম্পিউটার চালানোর জন্য, ডস অপারেটিং সিস্টেম বিশেষ করে। তারপর ট্যাব বার বা মেনু বারের আওতায় বিভিন্ন টুলবার বা রিবনও থাকে। মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে উচ্চ করে প্রতি ট্যাবের অধীনে সাজানো থাকে, এগুলোকে বলা হয় রিবন বা টুল বার। তারপরে আসছি সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর জন্য বার বা যেটা বার আছে সেটা হলো ফর্মুলা বার। ফরম্যাটিং টুলবারের নিচে লম্বা যে বারটি থাকে সেটি দুটি অংশে বিভক্ত থাকে, সেই বারটিকে ফর্মুলা বার বলা হয়। একটা এই যে এখানে আছে, এটা হচ্ছে সেল অ্যাড্রেস আর এখানে ফর্মুলা বার। তাহলে আমরা যে সেলে সিলেক্ট করব সেই সেলের নাম্বারটা এখানে ভেসে ওঠে, অর্থাৎ কার্সরটা আমাদের যে সেলে থাকবে সেই সেলের নাম্বারটা এখানে ভেসে উঠবে। আর এখানে আমরা যে সেলে যেটাই লিখি না কেন সেই সেলটি সিলেক্ট করি, সেই লেখাটা ফর্মুলা বারে চলে আসবে। স্প্রেডশিটে গুণ করার কয় ধরনের প্রক্রিয়া আছে? যে স্প্রেডশিটে গুণ করার দুই ধরনের প্রক্রিয়া আছে। একটা হচ্ছে সেলে স্প্রেডশিট ফাংশন বা প্রোডাক্ট লিখে সেল রেঞ্জ দিয়ে এন্টার দিলে, একটা হচ্ছে সেলের সূত্র লিখে এন্টার দিলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ফর্মুলার ব্যবহার জানবো। যে ফর্মুলা আমরা সাধারণত যখন ক্যালকুলেটরে কিংবা সাধারণ হিসাব নিকাশ করে খাতা করবে, তখন আমরা কি করি সংখ্যাগুলো চাপ দেই, সংখ্যা
যোগ করি, কিন্তু আমরা এখানে কি করব, সংখ্যার পরিবর্তে সেল নাম্বার লিখব। সংখ্যা কি আছে, কত বড় আছে না ছোট আছে সেটা আমরা কিছুই লিখব না, দেখব না। আমরা দেখব সংখ্যাটা কোন ঘরে আছে, সিলেক্টেড বার অ্যাড্রেসটা কি। তাহলে এখানে আর স্প্রেডশিট প্রোগ্রামে যে কোনো আমরা যোগ করে, বিয়োগ করি, গুণন করে, ভাগ করি, যেটাই করি না কেন প্রথমে আমাদের সমান সমান চিহ্নটা দিতে হবে। তাহলে এটি নির্ধারণের জন্য ফলাফল ছেলে B4, অর্থাৎ এটা সেল নাম্বার হচ্ছে, কলাম হচ্ছে B এবং সারি 4 সমান সমান তো দিছি গুণন, এটা গুণন করব, কম্পিউটার গুণন চিহ্ন নেই, গুণন চিহ্ন পরিবর্তে আছে স্টার চিহ্ন, আবার এটা C4 লিখে এন্টার দিলে ফলাফল চলে আসবে। তাহলে এভাবেই আমাদের ফলাফলটা চলে আসবে। তাহলে আমরা প্রোডাক্ট লিখে এর ব্যবহার জানবো যে তদ্রুপভাবে প্রথমত সমান সমান দেব, দিয়ে প্রোডাক্ট লিখে ব্র্যাকেটের মধ্যে প্রথম সেল নাম্বার এবং শেষ সেল নাম্বার, এই সেল নাম্বার B4 আর এটা সেল নাম্বার হচ্ছে C4 লিখে এন্টার দিলে এর ফলাফল চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যে ঘনকের আয়তন, আমরা এর আগে দেখছি যে দুইটা সংখ্যার গুণফল, এখানে সংখ্যা যদি বেশি থাকে তাহলে কি করব, তাহলে আমরা প্রোডাক্ট বা ফাংশন ব্যবহার করে আমরা এর ফলাফল বের করব। প্রথমত সমান সমান প্রোডাক্ট লিখ, প্রোডাক্ট প্রথম বন্ধনী প্রথম সেল নাম্বার A3 C3 লিখে এন্টার চাপ দিলে আমাদের ফলাফল চলে আসবে। তাহলে আমাদের এই সংখ্যা লেখার দরকার নাই, আরো যদি এর মধ্যে অনেক সংখ্যা থাকে সেটারও আমাদের দরকার নাই, শুধু রেঞ্জ, আমরা রেঞ্জ দিলাম, প্রথম রেঞ্জ এবং শেষ রেঞ্জ, এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা সে গুণন করে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন ফাংশন ব্যবহার করে গুণ করার কি সুবিধা থাকতে পারে বলে তোমরা মনে করো? তাহলে উত্তরটা হচ্ছে যে প্রয়োজনের বেশি সংখ্যক সেলের গুণফল রেঞ্জ দিয়ে সম্পন্ন করা যায়। ভাগ করা, এরপর আমরা জানি দেখি ভাগ কিভাবে করা যায়। মাসিক আয় 36,000 টাকা, 15 দিনে মাস ধরি আমরা, যে দৈনিক আয় কত, তাহলে এটাকে আমরা কি করব, এটি নির্ধারণের জন্য ফলাফল ছেলে সমান সমান দিয়ে সেল নাম্বার A3 ডিভাইডেড ভাগ চিহ্ন পরিবর্তে আসছে ডিভাইডেড B3 লিখে এন্টার চাপ দিলে আমাদের ফলাফল চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার শতকরা নির্ণয় করা যায় কিভাবে আমরা জানবো। কিভাবে শতকরা, অর্থাৎ কর, কারো আয় যদি 400 টাকা হয়, করের হার যদি 15 টাকা হয়, করের পরিমাণ কত হবে। তাহলে আমরা এটি নির্ধারণের জন্য ফলাফল সেলের সমান সমান দেব, দিয়ে সেল নম্বর, আমরা তো জানি যে আমরা সংখ্যার পরিবর্তে সেল নম্বর নেব। এই সেলের ঠিকানা হচ্ছে A3, অর্থাৎ গুণন চিহ্ন পরিবর্তে নাও স্টার চিহ্ন, তারপরে হচ্ছে B3, তারপর শতকরা হার লিখে এন্টার দিলে ফলাফল চলে আসবে। তাহলে কত হবে, 100 টাকা যে 15 টাকা, 400 টাকায় 4 15 60 টাকা ফলাফল চলে আসছে। এরপরে আমরা দেখি ক্রয় মূল্য 1200 টাকা হলে 16% লাভে বিক্রয় মূল্য কত। ক্রয় মূল্য 1200 টাকা, শতকরা লাভ 16, তাহলে 16% লাভে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা এটি নির্ধারণের জন্য ফলাফল ছেলে সমান সমান চিহ্ন দিয়ে A3 গুণন স্টার চিহ্ন B3, অর্থাৎ এইটারে 16% বাড়াবে, ওর সাথে আবার যোগ করব আবার এইটা, এটা তাহলে A3 এই সেল নাম্বার A3, তাহলে দিয়ে এন্টার দেব, দিলে আমাদের ফলাফল চলে আসবে। তাহলে 1200 টাকা ছিল 192 টাকা, ওর সাথে 16% লাভে 192 টাকা হয়ে গেছে, ওর সাথে আবার 192 টাকা যোগ হয়ে 1392 টাকা হলো ফলাফল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
মিস্টার চৌধুরীর মাসিক মূল বেতন 16,500 টাকা। তিনি 55% হারে বাড়ি ভাড়া ভাতা এবং 700 টাকা চিকিৎসা ভাতা পান। তার মোট বেতন হতে 90 টাকা কল্যাণ তহবিল এবং যৌথ বিমা বাবদ চাঁদা প্রদান করেন। তার নেট বেতন কত? তাহলে মূল বেতন 16,500, বাড়ি ভাড়া হার হলো 55 টাকা, চিকিৎসা ভাতা 700 টাকা, চাঁদা হচ্ছে 90 টাকা। তাহলে এটি নির্ধারণ আমাদের সমান সমান চিহ্ন দিয়ে A2 গুণন 22টা চিহ্ন দিতে হবে, B2 শতকরা হার নির্ণয় করতে হবে, শতকরা অর্থাৎ পার্সেন্টেজ দিতে হবে, আবার এর সাথে যোগ হবে A2 অর্থাৎ যেটা পাবে সেটা শতকরা, তার সাথে যোগ হবে আবার মূল বেতন, আবার যোগ হবে C2 আর বাদ যাবে D2 মাইনাস D2। তাহলে এটা লিখে এন্টার দিলে আমাদের ফলাফল চলে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা কিসের ছবি তোমরা বলতে পারবে? এটা ওয়ার্কশিটের ছবি। আচ্ছা, স্প্রেডশিট কি ধরনের কাজ করা সম্ভব বলো তো দেখি তোমরা, যে স্প্রেডশিটে বিভিন্ন ধরনের জটিল কঠিন হিসাব নিকাশ কাজ করা সম্ভব। তাহলে স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে করা যায় কোনটি? চার্ট গ্রাফ, যোগ বিয়োগ, শতকরা নির্ণয়। তাহলে স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে আমরা চার্ট গ্রাফের কথা শুনছি, যোগ বিয়োগ করেছি, শতকরা নির্ণয় করেছি। তাহলে আমাদের অপশন হবে ঘ। শিক্ষার্থী বন্ধুরা, এবার খাতা বের করে তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। তোমার বিদ্যালয়ের কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়? তোমার বিদ্যালয়ের কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়? সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।